ও সচ্ছলতা বাধ্য হবেন কেন? আপনারা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান, বহু লোক তো চলে গেছে, জিউ সেনগুপ্ত যেমন চলে গেছে সাউথ ইন্ডিয়ায় বা ইয়েতে, তা আপনারা চলে যান ইন্ডাস্ট্রি ছেড়ে। আপনাদের কি দরকার ছিল এখানে মানে এদের কাছে আত্মসমর্পণ করার? দ্বিতীয়ত বলি, বাঙালিকে একটা মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। এই যে ধরুন গত 15 বছর আমরা দেখছি বেশ কিছু পুজো, 1 নম্বর পুজো, 2 নম্বর পুজো, কারা কারা, ববি, সুজিত, পার্থ, তারপরে এই বিশ্বাস ভাইরা, আরে এই টাকা তো ব্ল্যাক মানি দিয়ে পুজো হচ্ছে। ব্ল্যাক মানি দিয়ে পলিটিশিয়ানরা যে পুজো করে সেই পুজো কিন্তু আমাদের বয়কট করতে হবে। এখন ঘটনা হচ্ছে, একসময় প্রদীপ ঘোষ করতেন, যেটা এখন সজল ঘোষ করছে, কিন্তু তারা তো খবরে ছিলেন না, তারা সেটা চাঁদা নিয়ে করতেন। সোমেন মিত্র করতেন, ফাটাকেষ্ট করতেন, কিন্তু তারা কিন্তু পাওয়ারে, তারা কোনো মন্ত্রী থেকে তারা মানে কমিশন নিয়ে তারা কিন্তু করতেন না, তারা মানুষের সাহায্য নিয়ে পলিটিশিয়ানরা করুক। কিন্তু যে পলিটিশিয়ানরা 11-র আগে কোনোদিন পুজো করেনি, আজকে 11-র পর মন্ত্রী হয়ে কন্ট্রাক্টরের থেকে টাকা নিয়ে ব্ল্যাক মানি নিয়ে পুজো করেছে, সেই পুজোগুলোকে আমরা কি করে মাথায় তুলি? এই জিনিসটা কিন্তু আমি আসছি এই মুহূর্তে সুরজির সঙ্গে যে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, এখানে নুসরাত জাহান হাততালি দিয়ে নাচছেন, অরূপ বিশ্বাস ঝাঁক বাজাচ্ছেন, আরো পাশে একজন কে রয়েছিল আমি চিনতে পারছি, দেব বোধহয় পেছনে, আর অনেক অনেক সেলিব্রিটিরা রয়েছেন। আমি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন না সজল ঘোষ, বিধায়ক সজল ঘোষ বরানগরের। সজলবাবু, পুজো করা, পুজোর ক্লাব, সেই ক্লাবের অনুদান কোথায় যায় না যায় এ নিয়ে বহুবার আপনার সঙ্গে এই শোতে, আমার শোতে স্টুডিও আলোচনা হয়েছে। আজকে আমি কার্যত বাকরুদ্ধ যে সুরুচির সঙ্গে ক্লাবের মধ্যে এরকম একটা অসাধারণ 5 স্টার বেডরুম, 5 স্টার সেখানে ওয়াশরুম, কি চলতো সেখানে? স্থানীয় বাসিন্দারা যা বলছে তা মোটামুটি কান গরম করে দেওয়ার মতো অবস্থা। কোথায় কোথায় যেত এই যে ক্লাবের জন্য সরকারি টাকাগুলোকে দেওয়া হতো, দান খয়রাতি করা হতো, বিশ্বাস ব্রাদার্সরা যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন। কি বলবেন সজলদা? প্রথম কথা হচ্ছে, নটনটিরা নাচতেন, শুধু কি আর ক্যামেরার সামনে নাচতেন? অন্দরমহলেও নাচতে পারেন তারা। আমার কথা হচ্ছে, তৃণমূল, কালকেই আপনার সঙ্গে শোতে কথা হচ্ছিল যে তৃণমূল খাট থেকে আর উঠতে পারছে না, যে খাট থেকে যে নামবে তার আর স্কোপ নেই। রোজ একটা করে খাট বেরোচ্ছে, কখনো খাটের ওপর গার্লফ্রেন্ড, খাটের নিচে টাকা, কখনো কলেজে খাট, কখনো খাটের নিচে তৃণমূল কাউন্সিলর, এখন হচ্ছে ক্লাবে খাট। এমনি পার্টিটার তো এক পা খাটে আর এক পা ঘাটে। তো এখন সেই খাটগুলো বেরোচ্ছে, আর কি বলবো। এখন ওদের বাড়ির লোকেরাই বুঝুক যে কেমন স্বামী, কেমন সব আসামি তাদের বাড়িতে ছিল। এখন বাড়ির লোকেরাও মুখ খুলেছে এই বিষয়ে। মানে আমি বলছি, নির্লজ্জতার চরম সীমানাটা ওরা পার করে ফেলেছে। আমিও একটা ক্লাব চালাই, আমিও সন্ন্যালী, আমিও একটা ক্লাব চালাই, আমিও একটা দুর্গাপুজো করি। কেউ দেখাতে পারবে না যে ক্লাবের ঘরের পেছনে কোনো অ্যান্টি চেম্বার, যেখানে খাট, বিছানা, তোষক, বালিশ, চাদর পাল্টানো, এসব দেখাতে পারবে না। আমি জানি না যে এখন স্বাভাবিকভাবেই যারা তাদের বিরোধিতা করে এসছে বরাবর, আপনারা এই মুহূর্তে শাসক দল, আপনারা রিয়াকশন দিচ্ছেন, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এই যে ঘটা করে পাতিয়ে ফেলা দাদা আর তাকে ভাইফোঁটা দিতে যাওয়া সেই সমস্ত বোনেরা যারা লাইন করে রীতিমতো, মানে রেশন দোকানের লাইনের মতো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে এসছেন, তারা এই মুহূর্তে কোথায়? তারা কেন মুখ খোলেন এতদিন পর্যন্ত? আজকে তাদের হয়তো আপত্তি হতে পারে কি আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে, তারাও তো নেক্সাসে যে হোক না যে হোক পার্ট হয়ে বসে রয়েছেন, বেরিয়ে এসছেন সমস্ত দামি দামি গিফটের প্যাকেজ নিয়ে। কিসের জন্য? সেই ইন্ডাস্ট্রিতে লোকজনকে সাফার করতে হচ্ছে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তারা জানতেন না, শুধুমাত্র নিজের ক্যারিয়ার দেখেছেন। সেই সমস্ত পাতানো বোনেদের জিজ্ঞাসাবাদ করলে তো আরো তথ্য জানতে পারা যাবে। সজলদা, 3 বার জেতা গেছে, যা হওয়ার তাই হয়েছে। ভাবা যায়, ক্লাবের ভিতরে শয্যাগৃহ, কলেজের ভিতরে কোন নেতা, আবার ঘরের ভিতরে রুম, বোঝাই যাচ্ছে এরা দল করতে আসেনি। এটা সবই ব্যাপার, মানে সবই একই ব্যাপার। আপনি এখানে কলকাতার কলেজে যান, সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে ইউনিয়ন রুমের পাশে এরকম একটা আলিশান বেডরুম, 5 তারা বেডরুম, মানে সব জায়গায় বেডরুম খুঁজে পাওয়া যাচ্ছে। একটা স্কুল আমি দেখলাম গতকাল, একটা স্কুল, জেলার স্কুল, তার ছাদে পর্যন্ত এরকম বন্দোবস্ত রয়েছে সব রকমের, মানে মোটামুটি নিশিযাপনের বন্দোবস্ত রয়েছে। আর কি ভাষায় বলবো, আমি আমার শিক্ষা দীক্ষা রুচিতে বাঁধছি, আপনি বুঝে নিন। এবং আজকে সুরুচি সংঘ একটা ক্লাব,
আমার বক্তব্য মনোজবাবু, মুখ্যমন্ত্রী প্রতি বছর ঘটা করে এই ক্লাবগুলো, প্রত্যেক ক্লাবের জন্য টাকা ঘোষণা করে করে দিয়ে গেছেন, কখনো গিয়ে খোঁজ রাখেননি। মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি, প্রতি বছর আচ্ছা এত দিচ্ছি এবার এত দেবো। আমার আপনার ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ক্লাবকে দেওয়া হয়েছে, সেই ক্লাবগুলো আজকে এই সমস্ত করার জন্য টাকা পয়সা নিয়েছিল। টাকা পয়সা নিয়ে তারা বেডরুম তৈরি করেছিল, গিজারওয়ালা ভালো বাথরুম তৈরি করেছিল, ওয়াশরুম তৈরি করেছিল। মানে এদের কথা যত কম বলা যায় ততই ভালো। মানে মানুষ ছিছি করছে, মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, মানে এরা কত নিচে নামতে পারবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা নেতৃত্ব কোনো না কোনো ভাবে লুটে ফুটে খাওয়ার জন্য রেডি হয়েছিল। আমাদের উত্তরবঙ্গেও তাই, প্রত্যেক কেউ না কেউ যারাই ক্ষমতায় ছিলেন, কেউ না কেউ কোনো না কোনো ভাবে লুটার চেষ্টা করেছিলেন, এবং যা হওয়ার তাই হয়েছে। যখন ক্ষমতা চলে গেছে, কঙ্কালসার চেহারাটা বেরিয়ে গেছে। শুধু একটা শুরু মাত্র, এটা হিমাচল পুরো মাত্র শৈলে, পুরোটা তো বাকি আছে। আরো কিছুদিন যাক, আরো বড় বড় ঘটনা বেরোবে। মানে লজ্জা এটা, এর মানুষ, এরা বাংলায় কোন জায়গায় নামিয়ে নিয়েছে। মানে এটা রাজনৈতিক দল একটা, এখানে বড় নেতারাই কাণ্ডবৃত্তি করে বেড়াচ্ছে না। এদের কথা আলোচনা করাই মানে নিজের মুখটাকে নষ্ট করা। একদমই তাই। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আসছি, আমি এই মুহূর্তে আসবো, তবে তার আগে আমি জানি না যে মানে কি ভাবে এই দিনের পর দিন এগুলো চলে এসছে। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ। নমস্কার, আমি স্বপন কুমার দেব, আপনারা দেখছেন আমার স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের এত বদনাম বিগত 2011 থেকে 2026 সাল পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, গায়ের জোরে বলছে এটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় দল তাকেই বলে যে একটা নির্ধারিত কিছু সংখ্যক রাজ্যে তাদের ক্ষমতা থাকতে হবে এবং ঠিক নির্দিষ্ট সংখ্যক তার এমএলএ এমপি থাকতে হবে। সেই তুলনায় টিএমসি মাত্র একটা রাজ্যই ছিল, সেটাও ধূলিসাৎ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এত দুর্নীতিগ্রস্ত, এত কারাপ্টেড দ্য পলিটিক্যাল পার্টি নেমড তৃণমূল কংগ্রেস of West Bengal is the same to the people of West Bengal. ধরা পড়লো স্বরূপ বিশ্বাস। আমার ভিডিও এরপরে আমি আরও ভিডিও দেব, এই ভিডিওর সঙ্গে স্কিপ করবেন না, দেখে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেক খবর আপনাদেরকে আমি এই ইউটিউব চ্যানেলে দেব যে তৃণমূল কংগ্রেসকে এখনও মানুষ ভোট দেয়, এখনও কিছু সংখ্যক এমএলএ এমপি এই তৃণমূল কংগ্রেসে আছে। তার একটাই কারণ হচ্ছে রোজগার পত্রিটা এই মমতা ব্যানার্জির জন্যই তারা এখনও করে খেতে পারছে অন্তত মাসে কয়েক লাখ টাকা। সর্বযুক্ত বিভিন্ন বিনা পয়সার সুবিধা, বাংলো থেকে শুরু করে যাতায়াত ফ্রি, প্লেন, মেডিকেল, গ্যাস, টেলিফোন, আর তেমনি আদার্স টিপস, মানে 2 নম্বরি পয়সা কিছু পাওয়াও যায়। যাই হোক, কথা হচ্ছে যে স্বরূপ বিশ্বাস, প্রাক্তন প্রভাবশালী অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তাকে করা হয়েছিল, যাকে তাকে নিয়ে তো এমএলএ এমপি বানিয়ে দিয়েছে ক্ষমতার জোরে। আর যত চোর, তোলাবাজ, সমাজবিরোধী, মানে ধর্ষণকারী, ক্রিমিনাল বলতে একদম স্মার্ট ক্রিমিনাল, তারা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতি, জেলা সভাপতি, আর বিভিন্ন রকম পদে আছেন। তারপর এমএলএ এমপি আছেই, ছেড়েদের মুখে অকথ্য ভাষা, নোংরা ভাষা। আপনি প্রতিদিন খবরগুলো দেখবেন, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন রকম প্রভাবশালী, 2 নম্বরই, মানে অসৎ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ঘরে, তাদের অফিসে প্রচুর পাবলিকের জন্য, গরিব পাবলিকের জন্য ত্রাণ, শয়ে শয়ে ট্রিপল, প্যান্ট, জামা, খাদ্য, বিভিন্ন রকম খাদ্য, তারপরে আপনার চাষের বিভিন্ন রকম বীজ, গাছের বীজ, চারা বীজ ইত্যাদি প্রচুর পাওয়া যাচ্ছে। সুরুচি সঙ্গ অরূপ বিশ্বাস মেসিকাণ্ডে তাকে তলব করা হয়েছে, অবশ্যই তার একটা পানিশমেন্ট হবে। শতুদ্র যে ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক ছিল, যে লিওনেল মেসিকে কলকাতায় এনেছিলেন এবং সেই মেসিকে
এখন তিনি একটা এফআইআর করেছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, টালিগঞ্জের প্রাক্তন এমএলএ এবং মমতা ব্যানার্জির খুব মমতা ব্যানার্জির তো মানে তৃণমূল কংগ্রেস আপনি দেখুন না, কটা যোগ্য লোক আছে, কটা ভালো লোক আছে, কটা সৎ লোক আছে, সব সিনেমা আর্টিস্টদের নিয়ে এসে ভরিয়ে দিয়েছে। একটাও জনসমক্ষে বা মানে রোদে জলে বৃষ্টিতে রাস্তায় নেমে কেউ রাজনীতি করবে না, টু পয়সা কামাতে এসছে। একটা নেতা বলতে কাকে বোঝায়, নেত্রী বলতে কাকে বোঝায়, প্রকৃত জনসভা করতে বলে কাকে বোঝায়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন ফর দ্য সার্ভিস অফ দ্য পাবলিক, সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন। তো সেই অরূপ বিশ্বাস লিওনেল মেসি কাণ্ডে 22,000 টিকিট প্রভাব খাটিয়ে বিনা পয়সা নিয়েছিলেন, আর সেই 22,000 টিকিট তিনি চড়া দামে বিক্রি করে প্রায় 60 থেকে 66 কোটি টাকা তিনি রোজগার করেছেন। এই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তৃণমূল কংগ্রেসের। তারপরে এই কাণ্ডে যখন চারদিকে ঢিটি পড়ল, তিনি যখন ওই মেসিকে মানে নির্লজ্জভাবে বেহায়াভাবে সেই যুবভারতীতে মেসি যখন এসছিলেন, তাকে কোমরে জড়িয়ে গায়ে জড়িয়ে তার মানে সঙ্গে কোনো তোয়াক্কা করেনি, কোনো নিরাপত্তা রক্ষীর বেষ্টন তিনি তোয়াক্কা করেননি, প্রভাব খাটিয়ে মেসি পাশে পাশে ঘুরে ঘুরে তাকে জড়িয়ে ধরে ফটো তোলা, যার জন্য যারা এত পয়সা দিয়ে হাজার হাজার টাকা খরচা করে সেই লিওনেল মেসিকে দেখতে গিয়েছিলেন, তারা দেখতে পায়নি। তারপরে বিক্ষোভ হলো, চেয়ার ছোড়াছুড়ি হলো, ভাঙচুর হলো, নানা রকম ঘটনা হলো, সেটা জানেন। এবং সেই লিওনেল মেসিকে কাণ্ডে অরূপ বিশ্বাস অবশ্যই তার শাস্তি হবে, এফআইআর করেছে শতদ্র আর যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে তাকে এনেছিলেন লিওনেল মেসিকে, তিনি সেটা বললেন যে 30,000 বিনা পয়সার টিকিট, কমপ্লিমেন্টারি টিকিট চেয়েছিলেন অরূপ বিশ্বাস, তাকে 22,000 টিকিট ভয়ে দেওয়া হয়েছে। 22,000 টিকিট তিনি বিক্রি করেছিলেন, করে 60 থেকে প্রায় 66 কোটি টাকা তিনি এই 22,000 টিকিট বিক্রি করে প্রায় 66 কোটি টাকা সামথিং, 66 কোটি টাকা এরকম লামসাম তিনি রোজগার করেছেন। এই সেই অরূপ বিশ্বাস যেই কাণ্ডে ইস্তফা দিয়েছিলেন, বাংলায় অজস্র বানান ভুল, যে সইটাও ঠিক মতো করতে পারেনি, বাংলায় লিখেছে তাতে অজস্র বানান ভুল, ইস্তফাপত্র বাংলায় লিখেছিলেন, সেখান থেকে বোঝা যায় তার শিক্ষাগত যোগ্যতাটা কতটা। যাই হোক, তারপরে আসে তার ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাস টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা রকম দুর্নীতিগ্রস্ত করেছেন তিনি। এরকম ঘটনা ঘটেছে যে তার ক্ষমতা, তার প্রভাব বিস্তার করে তিনি এক একজন মহিলা কর্মীদের, সে আপনার মেকআপ আর্টিস্ট হতে পারে, ক্যামেরাম্যান হতে পারে, সাউন্ড রেকর্ডিস্ট হতে পারে, নানা রকম ব্যাপার, অভিনেত্রী হতে পারে, তাদেরকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, কাজ পাবে, তোমাকে মহিলা হিসেবে খুশি করতে হবে, এর বেশি কিছু বললাম না। এই সেই স্বরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাসের ভাই। এবার বলুন, তাদের পরিবার, তাদের বউ ছেলেমেয়েরা মুখ লুকাতে ব্যস্ত, তারা কি বলবে? সুরুচির সঙ্গে বিখ্যাত সুরুচির সঙ্গ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের নিজের টিম, নিজের ক্লাব, সেইখানে ধরা পড়েছে, ভাঙচুর হয়েছে। সেখানেও সেই আপনার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের মতো, বেলদার পূর্ব মেদিনীপুরের একটা স্কুলের মতো একদম উপরের ছাদে ফুর্তি করার জন্য নানা রকম একটা ভালো একটা রুম স্কুল, সেটাও হয়েছে। আবার সুরেন্দ্রনাথ কলেজেও হয়েছে কলকাতায়, এবং পূর্ব মেদিনীপুরেও বোধহয় কুসুম এগরা বেলদার এরকম একটা স্কুলে হয়েছে। দুটো গেস্ট রুম তৈরি করা হয়েছে। চিন্তা করতে পারেন, স্কুলের ভেতরে, একটা কলেজের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, সেখানে নানা রকমভাবে মহিলাদের অন্তর্বাস পাওয়া গেছে, জন্ম নিরোধক জিনিস পাওয়া গেছে, দামি খাট, ঘুমানো খাট পাওয়া গেছে, দামি এসি পাওয়া গেছে, বেসিন পাওয়া গেছে। একটা প্রতিষ্ঠানে এত ধরনের কেন? মদের বোতল তো আছেই, আরও ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে বলতে পারলাম না। এগুলো হয়েছে
তৃণমূল কংগ্রেসের জামানাতে, শাসনকালে, তবুও মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। স্বার্থ আছে, এমনি এমনি দেয় না। হয় তাদের নাতি পুতি থেকে শুরু করে ছেলে মেয়ে বউ স্বামী শালা শালি প্রত্যেকে চাকরি পেয়েছে, নয় ব্যবসার জন্য কিছু সুবিধা পেয়েছে, কিছু না কিছু তো পেয়েছে, টাকা পেয়েছে, জমি জমা পেয়েছে, সেই জন্য তারা এখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় কিছু মানুষ, এবং তৃণমূল কংগ্রেসের হয়ে দাবিদারি করে, বিনা স্বার্থে করে না, সব জেনে শুনেই করে। আর কিছু হিন্দু আছে যারা হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করে, হিন্দুত্ব বিরুদ্ধে তারা উস্কানিমূলক কাজ করেছে, দাঙ্গা বাঁধিয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। এই হিন্দু থাকবেই, এই ধরনের কিছু বেঈমান, দেশবিরোধী, দেশদ্রোহী হিন্দু থাকবেই। এই সুরুচির সঙ্গে ঠিক সেরকমই ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে। এই 5ই জুনের কথা বলছি, পরিবেশ দিবস ছিল 5ই জুন 2026 সালে। সুরুচির সঙ্গ, যার মাথা, যার নামে ক্লাবটা চলে, পরিচিতি অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তৃণমূল কংগ্রেসের, সেই অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচির সঙ্গ, কলকাতা লিগে ফুটবল টিমও আছেন। সেই ক্লাবের একদম উপরে ঠিক সেই ধরনের ফুর্তি করার রুম পাওয়া গেছে সরকারি টাকায়, দামি এসি, দামি খাট, নানা রকম অন্তর্বাস, নানা রকম জিনিসপত্র, ওইগুলো ভালো খাট, ভালো বেসিন, দামি এসি আছেই, একদম ফার্নিশড একটা ক্লাবের ছাদে। কেন এই ধরনের জিনিস একটা রুম থাকবে? দেখে বোঝা যায় যে সেখানে কোনো অবৈধ ফুর্তি করার কোনো অনুষ্ঠান হতো। সেখানে সুরুচির সঙ্গে স্থানীয়রা ভাঙচুর করেছে, সেটাও টিভিতে, সেটাও আশা করি আমি এই ভিডিওতে দেখাতে পারবো, দেখবেন, জানবেন। আর এই দলটার বিরুদ্ধে আর কিছু বলার ভাষা আমার নেই, কোনো অভিধানে বাংলা ভাষা নেই। এত দুর্নীতি, এত লম্পট, এত লুম্পেন, সমাজবিরোধী, ধর্ষণকারী, গুন্ডা, মস্তান, তোলাবাজি। মনে হয় আমার দিস ইজ দ্য গ্রেটেস্ট কারাপ্টেড ruler party was Trinamool Congress of West Bengal after the independence of India. ভাবা যায়, কল্পনা করা যায়, ভাষা নেই কিছু, বলতে আমার লজ্জা লাগছে, বলতে যতটুকু আমার বলার ততটুকু আপনার জানালাম। বর্জন করতে হবে এই দলটাকে, বর্জন না করলে পরবর্তীকালে দেশের খুব ক্ষতি হবে। এই দলটার সংসদ ত্যাগ করতে হবে। কারা করতে পারবে? যারা ভালো লোক। এই দলটাতে ভালো লোক আমি খুঁজে পাইনি। মদুয়া মাতাল, তার মধ্যে আপনার জনপ্রতিনিধি আছে, ভালো ভালো পদাধিকারী আছে, সব ওই দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড মদুয়া মাতাল। নাম করে বললাম না, সবাই জানেন। স্বরূপ বিশ্বাস, তার চরিত্র উদ্ঘাটন হয়েছে, ধরা পড়েছে। অরূপ বিশ্বাস তার দাদা, সেও ধরা পড়বে, সেও জেলে যাবে, নিশ্চিন্ত থাকুন। আর কারোর নাম এত বলতে পারলাম না, অনেক সময় চলে যাবে। এর পরে এবং আগে এবং পরে, আমার এই ভিডিওটা আগে এবং পরে এইটির সঙ্গে স্কিপ না করে দেখবেন, অনেক কিছু ভিডিও আপনারা জানতে পারবেন। এই সুরুচির সঙ্গে এত নাম, কোটি কোটি টাকা খরচা করে পুজো হতো, লক্ষ লক্ষ লোক এই পুজো দেখতে যেত। সেই ক্লাবের আজকে এই ধরনের অবৈধ কার্যকলাপ, ভাঙচুর হয়েছে রীতিমতো। সেখানে সেই ক্লাবের উপরে একটা কক্ষে ফুর্তি করার আমাদের জন্য সব রকম ব্যবস্থা ছিল, যেগুলো আমরা পূর্ব মেদিনীপুরে এগ্রাবেলদে একটা স্কুলে পাওয়া গেছে, ঠিক সেম রুম। আর শিয়ালদার কাছে সুরেন্দ্রনাথ কলেজ, গভর্নমেন্ট কলেজ, নামি কলেজ, সেখানেও এরকম 2টো রুম পাওয়া গেছে ফুর্তি আমাদের জন্য। কারা ফুর্তি আমোদ করতো? প্রাক্তনীরা, প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের বহিরাগত ইউনিয়নের নেতা, এবং তারা টার্গেট করত ফার্স্ট ইয়ারের ছাত্রীদের। কাটমানি নিত, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। উই পোকা ধরে গেছে এই টাকা, 500 টাকা, 100 টাকা, এরকম বহু নোট পাওয়া গেছে। গুনলে বোধহয় আপনার লাখ, হাজার, কোটি পেরিয়ে যাবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি জানি না, বলতে লজ্জা হয়। শেম টু দি সাচ টাইপ অফ দ্য কারাপ্টেড পলিটিক্যাল পার্টি। এই দলটা করবে তারাই যারা এখনো পর্যন্ত আশায় থাকবে আরও কামাবো,
সে ধর্ষণ করে হোক, তোলাবাজি করে হোক, লোককে অত্যাচার করে হোক, লোকের জমি কেড়ে নেওয়া হোক, এই ঘটনা। আর আরেকটা সমাজ বিরোধী শওকত মোল্লা, তার ঘর দেখবেন, কল্পনা করে রাজপ্রাসাদ, বিশাল প্রাচীর দিয়ে ক্যানিংয়ে, তার ছেলের পুকুর চুরি করে, মানে মাতলা নদীর উপরে চড়া পড়ে গেছে, সেটা লোকের জমি, চাষের জমি দখল করে, পুকুর দখল করে সেটা বিষয়টা ক্যাফে বানিয়ে দিয়েছে তার ছেলে ইমরান আলী, কয়েক কোটি টাকা খরচা করে। সে পয়সা কার? সরকারি পয়সা হয়েছে। এই শওকত আলী মোল্লা একটা সমাজ বিরোধী, ধরা পড়েছে, পালিয়ে গিয়েছিল, ধরা পড়েছে। যাই হোক, স্কিপ করবেন না, এটা আমি জানালাম। এই ভিডিওগুলো দেখবেন, আরও জানতে পারবেন। এখানেই শেষ করলাম। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখুন। এরপরে এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন এই ভিডিওতে, এই চ্যানেলেই আছে, দেখতে পাবেন। তার সঙ্গে আরো যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার এই খবরটা দেখে, আরো একবার ফুল ফ্রেম সেই ভিজুয়াল দেখাবো। সুরুচি সঙ্গে শুধুমাত্র সেই ক্লাবের মধ্যে আলিশান 5 স্টার 5 তারা হোটেলের মতো বেডরুম নয়, 5 তারা হোটেলের মতো ওয়াশরুম বা বাথরুম নয়, সেখানে প্রচুর চুরির চাল মজুত করা ছিল। সেই ছবিগুলো আমি আরো একবার দেখাবো এবং আমার পিঙ্কির কিছু কিছু সিকোয়েন্স সেগুলোকে বলবো রেডি করে চালাতে পিঙ্কে। সুরুচি সঙ্গের মধ্যে বেডরুম, সুরুচি সঙ্গের যে ক্লাব ঘর রয়েছে সেই ক্লাব ঘরে দেখতে পাওয়া যাচ্ছে কার্যত বেডরুম রাখা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই ধরনের চাদর, এই চাদর বালি সব কভার খুলে নিয়ে চলে গেছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা এগুলো ছড়াচ্ছেন। ভিতরে কি রয়েছে আমরা জানি না, সেই এই স্থানীয় যারা রয়েছেন তারা এই মুহূর্তে সেই বেডের নিচগুলো খুলে দেখাচ্ছেন যে কিভাবে একটা ক্লাব ঘরের মধ্যে তৈরি করা হয়েছিল বেডরুম। দিদি কি হতো এই বেডরুমটা, কি দরকার? এক কথায় মধুচন্দ্রিমা হতো, কারণ যে কেউ দেখলে এই কথাটা বলবে, কিন্তু বিশ্বাস করুন আমরা আজকে এসে দেখতে পাচ্ছি এরকম। ভিতরে বাথরুমটা একবার দেখানোর চেষ্টা করি। ভিতরে যে বাথরুমটা রয়েছে বাথরুমটা দেখি বাথরুমের মধ্যে ফ্যান, গিজার, কিন্তু এর মধ্যে খুব দ্রুত এর মধ্যে ভাবছো এগুলো সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা দেখে বোঝা যাচ্ছে যে এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিলাসবহুল বাথরুম, এই বিলাসবহুল যে বেডরুম কার জন্য কেন তৈরি করা হয়েছিল? এই ওয়ার্ডরোব সম্পূর্ণ খালি, যা যা ছিল সমস্ত রকম জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাওয়া হয়েছে। এমনকি যে এসি ছিল, পিতাকে এসিটা দেখাও, এসি যেটা ছিল সেই এসিটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, যাতে যদি স্থানীয়দের ক্ষোভ পড়ে, পুলিশ রেড হয় কিংবা স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর করতে আসে, সেই সময় এই বিলাসবহুল তাদের যাত্রাপালা যাতে ধরা না পড়ে। দেখতে পাচ্ছ এসির ভেন্ট খোলা হয়েছে, তার পাইপটা পর্যন্ত এখানে লিকেজটা রয়ে গেছে। পুরো তথ্য লোপাট করার চেষ্টা করা হয়েছিল এখান থেকে সম্পূর্ণ বোঝা। আসলে এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, আমার সঙ্গে রয়েছেন প্রযুক্তিবিদ রয়েছেন এবং ফিল্ম ক্রিটিকও বটে, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী অধ্যাপক এবং আমার সঙ্গে রয়েছেন পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাও। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা। স্পেশালি মনোজ কুমার ওরাও আমার সঙ্গে জয়েন করেছেন, রাজ্যের নতুন শপথ নেওয়া মন্ত্রী, এখনো দপ্তর বন্টন হয়নি, তার আগে উনি আমার শোতে রয়েছেন। মনোজবাবু স্বাগত আপনাকে, প্রথমে কনগ্রাচুলেশন, তারপর স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি এই মুহূর্তে ভেবেছিলাম যে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, কিছু গঠনমূলক উন্নয়নমূলক বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এই মুহূর্তে যে খবর আমি পাচ্ছি আমার সত্যি আর কোনো প্রশ্নই আমার কাছে আর মানে এই মুহূর্তে আর ধোপে টিকছে না, আর কি কোনো প্রশ্নই সামনে দাঁড়াচ্ছে না। একটাই প্রশ্ন, 15 বছর ধরে এগুলো চলে গেছে, রাজ্যের মন্ত্রীরা এগুলোর সঙ্গে জড়িত ছিলেন। আজকে লোকে পচা ডিম ছুড়লে, জুতো কেউ ছুড়লে, কলার ধরে নিয়ে গেলে, কোমরে দড়ি পরিয়ে পুলিশ নিয়ে গেলে সবাই বলছেন যে না বিজেপির একটু দেখা উচিত, যাতে ন্যূনতম সম্মানটা পাওয়া যায়। এখানে তো বিজেপির দূর পর্যন্ত কোনো কানেকশন নেই। এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দারা তারা এই সমস্ত জিনিস বার করছে ভাঙচুর করে ক্লাব থেকে। কি বলবেন? আমরা দেখানোর চেষ্টা করবো 40 মুর এভিনিউ এখানকার যারা রয়েছে সেইগুলোর ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যে সিনে ওয়ার্ল্ডের যারা রয়েছে সিনেমা জগতের তাদের একটা ফাইল, এবং দেখা যাচ্ছে এখানে মাননীয় সভাপতি মহাশয়কে উদ্দেশ্য করে লেখা মেডিক্লেমের বিভিন্ন কাগজের নথিভুক্তকরণের সেই সংক্রান্ত কাগজ বা নথি আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি নির্বাচনের যারা
নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে যারা ছিলেন তাদের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আরো বিভিন্ন সরকারি ফাইল আমরা দেখতে পাচ্ছি দায়ী করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টের ছবি, পিকু ছবি দেখাচ্ছে, ভোটার লিস্টের ছবি দেখতে পাবে, একটা ক্লাব সংগঠন সেখানে এই ধরনের জিনিস, এবং তার পাশাপাশি দেখতে পাবে এখানে দেখতে পাবে যারা আবেদন করেছিলেন, অভিনেতা হওয়ার জন্য আবেদন করেছিলেন, তার সেই সংক্রান্ত ছবি সহ বিভিন্ন তথ্য সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সুরুচির নামে যত রকম কুরুচিকর কাজ ওখানে হতো। আর এ কথা এখন আমি বলছি না, ওদের পরিবারের লোকেরাই বলছে। ভাঙন শুধু ক্লাবে হয়নি, বাড়িতেও হয়েছে। ওদের পরিবারের বিশ্বাস পরিবারের কাউন্সিলর তিনিও মুখ খুলেছেন তার স্বামী, তার দেওর, তার ভাসুরদের বিরুদ্ধে। ভাই কোন রাজ্যে ছিলাম আমরা? আর এই মুহূর্তে একটা বড় আপডেটে নজর রাখতে হবে আমাদের। 18ই জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পুলিশ হেফাজতের নির্দেশ। আরো একবার জানাই আপনাদেরকে, 18ই জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পুলিশ হেফাজতের নির্দেশ। এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। কাদের থেকে স্বরূপ তোলাবাজি করছেন জানা দরকার। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সওয়াল সরকারি আইনজীবী। আমরা বলেছি যে ওনার এগেন্স্ট অ্যালিগেশন একটা কাহিনী স্পেসিফিক্যালি মহিলা বলেছেন আর্মস ব্যান্ডিশ করেছে, সেটা আমরা বলেছি। উনি টাকা তুলেছে, তার ডাইরেক্ট অ্যালিগেশন আছে 22 লক্ষ মতন টাকা উনি তো নিয়েছেন। তাছাড়াও 50 জন ব্যক্তি 45,000 টাকা করে দিয়েছে, সেটাও ইনভেস্টিগেশন রিভিল করছে। তো এই টাকাটা আমাদের উদ্ধার করে নিয়ে আসতে হবে, আর্মসটা উদ্ধার করে নিয়ে আসতে হবে, টাকা কোথায় কে কে ছিলেন এই চক্রের মধ্যে সেটা জানতে হবে। সেটা যেন পুলিশ কাস্টডি ক্লিয়ার করছি, প্ল্যানিং কনসিডার করছি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, একটি অভিযোগ যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অর্থাৎ শুধু তোলাবাজি বা অস্ত্র আইনের ধারায় নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে। নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছে, একদম মনে হচ্ছে। আমি তো ব্রিটিশ কি জিনিস সেটা তো দেখিনি, ব্রিটিশের শাসন শুনেছি, ঠাকুমা দাদুর কাছ থেকে বাবার কাছ থেকে শুনেছি যে ব্রিটিশ শাসন কিরকম ছিল। তো এখন নিজেকে মুক্ত বলে মনে হচ্ছে। কি ধরনের প্রস্তাব আপনার কাছে এসছে? এই বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রিয় মানুষ হতে হয়। সেটা স্বরূপ বিশ্বাসের বলুন বা বাপি মালাকারের বলুন বা আরও অন্যান্য কেউ থাকতেও পারে, সেটা আমি জানি না। তো তারাও আমার মানে বাপি মালাকার এই প্রস্তাবটা আমাকে দিয়েছিল। প্রিয় মানুষ মানে কিভাবে প্রিয় মানুষ হবে? মেয়েদের ক্ষেত্রে প্রিয় মানুষটা কিভাবে হতে হয় সেটা তো তুমি একটা মেয়ে, তুমি তো নিজেও জানো। মানে এরকম ধরনের প্রস্তাবও কি কখনো এসছে? মানে সরাসরি কোনো প্রস্তাব এসছে স্বরূপ বিশ্বাসের তরফ? হ্যাঁ, স্বরূপ বিশ্বাস যাকে পাঠিয়েছিল 3 এপ্রিল শান্তনু দে, স্টিল ফটোগ্রাফার, আমাকে রাত্রি 10:30টার সময় ফোন করে বলেছিল যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, ওটা আমি বাড়িতে এসে বলবো। তা যথারীতি 4 এপ্রিল আমার বাড়িতে আসে। এসে রাত্রি 8:30টার সময় শান্তনু দে এসেছিল, এসে আমাকে বলেছিল ওই চিঠিটা তুলে নাও, যে চিঠিটা আমি স্বরূপ বিশ্বাসকে দিয়েছিলাম বাপি মালাকারের নামে, তুলে নাও, না হলে কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু জানে মেরে দেবে। হ্যাঁ, জানে মেরে দেবে, এবং সেটার কোনো মানে প্রুফ থাকবে না, সেটা দেখানো হবে তুমি নিজে সুসাইড করেছো, তোমাকে মার্ডার করে দেবে। এবং বলেছে যে তুমি সব বিশ্বাসের বেড পার্টনার হও। হ্যাঁ, এবং তুমি মেস সাপ্লাই করে কাজ করো। কাকে সাপ্লাই করো? এটা স্বরূপ বিশ্বাস এবং তার যে র্যাকেটটা চলছিল তাদেরকে হয়তো সাপ্লাই কেউ করে থাকে। আমি আর এর থেকে আর কি বলবো। আমাকে 5 তারিখে এখানে বন্দুক ঠেকিয়ে মার্ডার করতে এসেছিল, যেখানে আমি প্রাণে বেঁচে যাই আমার ভাগ্যের জোরে। আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম প্রচুর। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে, আমার এই বাড়িতেই। যেটা ওরা ভয় পেয়ে ওরা যে যার মানে পালিয়ে যায়, ঠিক আছে। তারপরে তো ওটা আমি তো কয়েকদিন ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিলাম, কেন এই কারণে নিজের একটা প্রাণের ভয় আছে। দিয়ে তারপরে 7 তারিখে তো
টেকনিশিয়ানে আমি গিয়ে একটু অশান্তি করেছিলাম, কিন্তু বাপি মালাকারে দেখা পাইনি। কিন্তু 10 তারিখে আপনি কমপ্লেন করছেন, সঙ্গে সঙ্গে থানা নিয়েছিল? থানা নিচ্ছিল না, কিন্তু আমি বলেছি আপনারা নিন কমপ্লেনটা, ঠিক আছে। এবং আমি নাম বলছি না, তখন তো টিএমসি মানে ওই সরকার ছিল, তো আমার কমপ্লেনটা যথারীতি মানে ভালোভাবে নেওয়া হয়নি। এবং সৌরভ বিশ্বাসের নাম করে বলেছিল যে তুমি কমপ্লেনটা ওনার নামে দিতে পারবে না। তখন তার রাজত্ব চলছিল, মানে 2 বছর না খেয়ে থাকার পরে এই প্রতিবাদটা করতে শিখে গেছি। মানে এত যন্ত্রণা উনি আমাকে দিয়েছে, ভগবান করুক এরকম যন্ত্রণার মধ্যে কেউ যেন না পড়ে। এইরকম একটা কঠিন অনুশাসন করে রেখেছিলেন তাদের ভোট ব্যাংকের জন্য। প্রচুর নতুন নতুন মানুষ এসেছিল যারা কিনা ওদের ভোট দেয়। সেই মানুষটি তাদেরকে কাজ পাওয়ানোর জন্য বহু মানে একদম মানসিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার এসব করেছেন। এক একটা কার্ডের দাম 40,000, 50,000, 1 লাখ। যে কার্ডের দাম 500 টাকা, সেই কার্ডের দাম এই টাকায় বিক্রি করেছেন। আমারও অভিজ্ঞতা আছে, হঠাৎ করে ব্যান করে দিয়েছিল একটা ছবিতে, আমি সামান্য কাজ করতে গেছিলাম, সেখানে ব্যান করে দিয়েছিল। এই সময় তাদের খুব অসুবিধা হয়েছিল, তাদের খুব অসুবিধা 3 মাসের জন্য। মানে কোথায় শোকজ দেওয়া নেই, কিছু নেই। মানে একটা ঘরে 2টো আর্টিস্ট থাকলেও তাদের সমস্ত লোক নিতে হবে। মানে এক আশ্চর্য তাদেরকে, তারা তো ভোট ব্যাংক আসলে। ধর্মের কল বাতাসে নড়ে। পৃথিবীতে কোনোদিন স্বৈরাচার বা যারা অন্যায় করতেন তাদের কোনোদিন ক্ষমতায়ন চির মজবুত ছিল না, হয়নি। তো ফলত প্রত্যেকেই জানতাম যে তারা কি কি অন্যায় করতেন। টলিউড ইন্ডাস্ট্রিটাকে তারা শেষ করেছেন। তারা পুলিশকে ভুলভাবে ব্যবহার করতেন। পুলিশ মন্ত্রীর প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাদের সঙ্গে অন্যায় হতো তাদেরই হুমকি ধমকি দিত পুলিশ, যে অরূপ স্বরূপের কথা শুনে চলতে হবে। আইন অনুযায়ী বন্দোবস্ত হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা পছন্দ অপছন্দ নয়। অন্যায় করেছেন তাতে শাস্তি হবে। এবার যারা যারা অন্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, জানি না তারা কারা কারা, যদি তাদের বিরুদ্ধেও কেউ অভিযোগ করে, আমাদের আদালত রয়েছে, তারা বন্দোবস্ত নেবেন। সুন্দর করে সেজে এসে তারা তো ভাইফোঁটায় গিয়ে অনুষ্ঠান করতো, তাদের জিজ্ঞেস করলে ভালো হয়। আমি তো স্বাধীন ছিলাম বলে রাস্তায় সবসময় আমাকে পেয়েছো। কোন ঘটনায় পাওনি বলো? শিক্ষক দুর্নীতি থেকে আরম্ভ করে আরজিগড়ের ঘটনা, রাহুলদার মৃত্যু, প্রত্যেকটা ঘটনায় সোচ্চার হয়েছি, তাই জন্য কটাক্ষেরও শিকার হয়েছি। তো আমি স্বাধীন ছিলাম বলে আমি আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতে দিইনি, ভবিষ্যতেও দেব না। তুমি তাদের কাছে এই প্রশ্ন করো যারা পেছনে থেকে তাদের উজ্জ্বল করে রাখতেন এবং ফ্যামিলি বলে ডাকতেন। তাদের ফ্যামিলি মেম্বার কালকে ধরা পড়েছেন এবং বড় মেম্বারও ধরা পড়বেন বলে সবাই আশা করছে। তাদের ফ্যামিলি মেম্বারের কি বেল করাতে তারা যাবেন জেলে বা কোর্টে যাবেন কি? বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখানো ছবি তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মারচর গান বাজানো হচ্ছে এবং আমাদের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। দেখাবো সন্ধিকে বলবো ছবিটা দেখাতে, যে এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে গেছিলেন এবং বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায় যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছেন। এবং কোন ঘটনার প্রেক্ষিতে শওকত মোল্লা গ্রেপ্তার এবং এনআইএ হেফাজত,
বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গালনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত আংশিক ঝলসানো দেহ। সেই মামলাতেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। সূত্রে খবর, পরিবার নিয়ে তিনি পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন, কিন্তু তার আগেই এনআইএ তাকে গ্রেফতার করে। শুনতে থাকুন, আরো গ্রেফতার হবে। সেই সঙ্গে বলছেন, 1,500 অপরাধীকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। এদের উপর মানুষের অপরিসীম ক্ষোভ রয়েছে। এই তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, টক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1,500 লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা, মানুষের প্রচন্ড ক্ষোভ আছে এদের। আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে, নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘুরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, যেন ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তার সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। এদিকে সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে শওকতের ছেলেকে নোটিশ দেওয়া হয়েছে। এসডিও অফিসে শওকতের ছেলে ইমরান মোল্লাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। 18ই জুন এসডিও অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেখায় যে রমজান মোল্লার দোকান থেকে কি কি পাওয়া যায়, অস্ত্র ভান্ডার কিন্তু পাওয়া গেছে। আমরা কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষ, তারা কি পাওয়া যেতে পারে, এখন পর্যন্ত কি পাওয়া যাবে, এখন পর্যন্ত অস্ত্র পাওয়া যেতে পারে রমজান মোল্লার কাছ থেকে। রমজান মোল্লা বাড়ি আছে সামনে, রমজান মোল্লা ছিল শাহজাহান। নজর রাখো, ধন্যবাদ। এই মুহূর্তে দেখাচ্ছিলাম একেবারে রমজান মোল্লার দোকান এবং দোকানের পাশে তার বাসভবন, সেখানে এখন এই মুহূর্তে এসটিএফ তল্লাশি চালাচ্ছে। সন্দেশখালী বাসন্তীর পর আরো কি অস্ত্র মিলবে এখান থেকে, সেদিকেই এখন নজর। আজ দিনভর আপনাদের দেখাচ্ছিলাম পুকুরে জাল ফেললে সাধারণত মাছ ওঠে বলে আমরা জানতাম, কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পুকুরে জাল ফেলে উঠে আসছে অস্ত্র। পরপর ছবি দেখাচ্ছে আপনাদের, শেখ শাহজাহান ঘনিষ্ঠ রমজান মোল্লা, তার বাড়িতে এনআইএ, সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, বাড়ি লাগোয়া জমিতে তল্লাশি, এলাকায় ব্যাপক উত্তেজনা, পুকুরে জাল ফেলেও চলে তল্লাশি। অস্ত্র তো আরো পাওয়া যাবে, চিন্তা নেই, সব অস্ত্র উদ্ধার হবে আর সবাই